আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব এবং প্লাস্টিড নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের 12তম লেকচার ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ডেফিনেশন তোমরা জানো যে সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। কিন্তু এখানে একজন বিজ্ঞানীর নাম একটু আমি উল্লেখ করতে চাই, সেটা হলো 1883 সালে সর্বপ্রথম এই ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করে বিজ্ঞানী শিম্পার। কে? বিজ্ঞানী শিম্পার। ক্লোরোপ্লাস্ট, তাহলে ক্লোরোপ্লাস্ট কাকে বলে? সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করে বিজ্ঞানী শিম্পার 1883 সালে। দেখো, ক্লোরোপ্লাস্টের অন্য একটা নাম আছে, তোমরা সবাই জানো যে এটাকে বলা হয় কোষের রান্নাঘর। কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যেই তোমার শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়, অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হয়, যার কারণে এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর। এর ভৌত গঠন 3 মার্কের জন্য আসে, তোমাকে পারতেই হবে। দেখো দেখো একটা ক্লোরোপ্লাস্টের দুইটা আবরণ থাকে। একটা হলো বাহিরের আবরণ, এটাকে বলা হয় বহিস্থ আবরণী। বহিস্থ আবরণী যেটা ভিতরে, এটাকে বলা হয় অন্তস্থ আবরণী। এটাকে কি বলা হয়? অন্তস্থ আবরণী। দেখো, মাইটোকন্ড্রিয়াতে দেখেছিলাম যে অন্ত আবরণী ভাঁজ হওয়া ছিল, কিন্তু ক্লোরোপ্লাস্টের অন্ত আবরণী কখনো ভাঁজ হয়ে থাকে না। এবং এটা কয়টা আবরণী হলো? 2টা। এটাকে বলা হয় দ্বিস্তরী আবরণী। এটাকে কি বলা হয়? দ্বিস্তরী আবরণী। দ্বিস্তরী আবরণী যতগুলো আবরণীযুক্ত অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, সবগুলোর আবরণী গঠিত হয় লিপিড প্লাস প্রোটিন দ্বারা। তোমাকে এখানে এক্সেপশনাল মনে রাখতে হবে, ক্লোরোপ্লাস্টের আবরণ গঠিত হয় গ্লাইকোসিল, গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড। তাহলে সকল আবরণী যুক্ত অঙ্গাণুর আবরণ গঠিত হয় লিপিড প্লাস প্রোটিন দ্বারা, কিন্তু এই ক্লোরোপ্লাস্টের যে আবরণ আছে, এই আবরণ গঠিত হয় গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা। এটা কয়েকশো বার এমসিকিউতে এসেছে যে ক্লোরোপ্লাস্টের আবরণ কি দ্বারা গঠিত হয়? গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা। মনে রাখতেই হবে। দেখো, এই আবরণীর কাজ হলো ক্লোরোপ্লাস্টের মধ্যে যত উপাদান আছে সেই উপাদানগুলোকে সুরক্ষা প্রদান করা। 1 নম্বর পয়েন্ট গেল। 2য় নম্বর আমরা যেটা শিখব সেটা হলো ক্লোরোপ্লাস্টের মধ্যে যে সাইটোপ্লাজমে তরল পদার্থ থাকে, এটাকে বলা হয় স্ট্রোমা। এটাকে ম্যাট্রিক্সও বলা হয়। স্ট্রোমার আরেকটা নাম কি তাহলে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মাইটোকন্ড্রিয়ার তরল পদার্থকেও তুমি জানো ম্যাট্রিক্স বলা হয়। দেখো, এই স্ট্রোমা অথবা ম্যাট্রিক্স যে সাইটোপ্লাজমে তরল পদার্থের মধ্যে কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি? ক্লোরোপ্লাস্টের মধ্যে এক একটা গোল আকৃতির অথবা চাকতি আকৃতির এক একটা যে অংশ, এই এক একটা অংশকে বলা হয় থাইলাকয়েড। এটার নাম কি? থাইলাকয়েড। থাইলাকয়েড। দেখো, অনেকগুলো এই থাইলাকয়েড একসাথে পরস্পর সংযুক্ত হয়ে একটা স্তূপ গঠন করেছে। এই স্তূপটাকে বলা হয় গ্রানাম। এটার নাম কি? গ্রানাম। দেখো, এক বচনে হলো গ্রানাম। তাহলে এখানে গ্রানাম কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা আছে। এই গ্রানামকে বহুবচনে বলা হয় গ্রানা। তাহলে গ্রানামের বহুবচনের নাম কি?
বহুবচন, এর নাম কি? গ্রানা। এরপরে দেখো, তাহলে থাইলাকয়েড, আমরা জানলাম যে থাইলাকয়েডগুলো পরস্পর একসাথে স্তূপাকৃতির যে গঠন সৃষ্টি করেছে সেটা হলো গ্রানাম। কিন্তু তোমাকে মনে রাখতে হবে কয়টা থাইলাকয়েড মিলিত হয়ে একটা গ্রানাম গঠিত হতে পারে। তাহলে 10টি থেকে 100টি, কতটি? 10টি থেকে 100টি থাইলাকয়েড পরপর স্তূপাকৃতি হলে তখন সেটাকে আমরা বলে থাকি গ্রানাম। এখন শুনো, একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে কয়টি গ্রানাম থাকতে পারে? মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানাম থাকতে পারে 40 থেকে 60টি। তাহলে একটা ক্লোরোপ্লাস্টে কয়টা গ্রানাম থাকতে পারে? 40 থেকে 60টি। কিন্তু একটা গ্রানাম গঠিত হতে পারে কতটি থাইলাকয়েড দ্বারা? 10 থেকে 100টি। দেখো, তারপরে দেখো যে গ্রানামগুলো যে নালী দ্বারা পরস্পরের সাথে যুক্ত আছে, গ্রানামগুলো পরস্পরের সাথে যে নালী দ্বারা যুক্ত আছে এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এই স্ট্রোমা ল্যামেলির কাজ হলো গ্রানামগুলো থেকে কোষীয় উপাদান অন্য একটা গ্রানামে যাইতে পারে। অর্থাৎ কোষীয় উপাদান এই স্ট্রোমা ল্যামেলির মাধ্যমে একটা গ্রানাম থেকে অন্য একটা গ্রানামে যাওয়া আসা করতে পারে। এবং দেখো, স্ট্রোমা, তুমি জানো যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে সাইটোপ্লাজমে তরল পদার্থ আছে সেগুলোকে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে আমরা একটা বৃত্তাকৃতির অংশ দেখতে পাচ্ছি। এটা মূলত একটা ডিএনএ অণু, একটা ডিএনএ অণু। তাহলে মাইটোকন্ড্রিয়ার সাথে এর একটা মিল পেলাম। মাইটোকন্ড্রিয়াতেও একটা বৃত্তাকৃতির ডিএনএ অণু ছিল, ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা বৃত্তাকৃতির ডিএনএ অণু ছিল। দেখো, মাইটোকন্ড্রিয়াতে যে ডিএনএ অণু ছিল সেখানে আমি বলেছিলাম মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ অণু না থাকলে শোষণে অংশগ্রহণ করতে পারতো না। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে যদি ডিএনএ অণু না থাকতো তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট অংশগ্রহণ করতে পারতো না। মাথায় রাখতে হবে। এবং এই ডিএনএ অণুর আরেকটা কাজ আছে, ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্যটা সে কী করে? নিয়ন্ত্রণ করে। এরপরে দেখো, ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু দানাদার পদার্থ দেখতে পাচ্ছি যেগুলো আমি লাল কালি দিয়েছি। দেখো, এই দানাদার পদার্থগুলোর নাম হলো রাইবোসোম। রাইবোসোম তুমি জানো দুই ধরনের, একটা 70s আর একটা কি 80s। ক্লোরোপ্লাস্টের মধ্যে যে রাইবোসোম থাকে এটা হলো 70s। তাহলে তোমরা জানো 70s রাইবোসোম থাকে আদি কোষে। মনে রাখতে হবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যেও আদি প্রকৃতির রাইবোসোম থাকে এবং এটার দুইটা সাব ইউনিট থাকে, একটা হলো 50s আর একটা হলো 30s। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা 70s রাইবোসোমের দুইটা সাব ইউনিটই সে ক্লোরোপ্লাস্টের নিজের প্রয়োজনে প্রোটিন উৎপাদন করে থাকে। কি উৎপাদন করে থাকে? প্রোটিন উৎপাদন করে থাকে। এবং দেখো, আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে তরল পদার্থ আছে, সাইটোপ্লাজমে তরল পদার্থ, এটা মনে রাখবা, এটা অল্প পরিমাণ থাকে, অর্থাৎ স্বল্প পরিমাণ। দেখো, ক্লোরোপ্লাস্ট আরেকবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। ক্লোরোপ্লাস্ট কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী শিম্পার 1883 সালে। ক্লোরোপ্লাস্টের উৎপত্তি পুরাতন অথবা মাতৃ ক্লোরোপ্লাস্টটা বিভাজনের মাধ্যমে নতুন ক্লোরোপ্লাস্টের সৃষ্টি হয়। মাইটোকন্ড্রিয়ার মতনই পুরাতন মাইটোকন্ড্রিয়া থেকে যেমন নতুন মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়, তেমনই পুরাতন ক্লোরোপ্লাস্ট থেকে নতুন ক্লোরোপ্লাস্টের সৃষ্টি হয়। একটু মাথায় রাখতে হবে। এটা 3 মার্কের জন্য আসবে। তাহলে প্রথমে যেটা বর্ণনা করবা সেটা হলো আবরণী। তাহলে বলবা ক্লোরোপ্লাস্ট দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত, যেটা গঠিত হয় গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা। এবং এই ক্লোরোপ্লাস্টের যে অন্ত আবরণী আছে সেই অন্ত আবরণী কোনো ভাঁজ হওয়া অংশ দেখা যায় না। এবং এই দ্বিস্তরী আবরণীর কাজ হলো বাইরের আঘাত হতে ভিতরের সকল বস্তুকে সুরক্ষা প্রদান করা।
দ্বিতীয় নাম্বার, ক্লোরোপ্লাস্টের মধ্যে যে সাইটোপ্লাজমে তরল পদার্থ আছে তার নাম হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অথবা স্টোমা। এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা প্রথমে যেটা দেখতে পেরেছি সেটা হলো এক একটা পয়সা আকৃতির অথবা চাকতি আকৃতির এক একটা অংশকে বলা হয় থাইলাকয়েড। কি বলা হয়? থাইলাকয়েড। এই থাইলাকয়েড 10 থেকে 100টি একসাথে মিলিত হয়ে গঠন করে হলো গ্রানাম। কি গঠন করে? গ্রানাম। এবং এই গ্রানামগুলো একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকতে পারে 40 থেকে 60টি। গ্রানামগুলো পরস্পর যে নালী দ্বারা সংযুক্ত থাকে এটাকে বলা হয় স্টোমা ল্যামেলি। স্টোমা ল্যামেলির কাজ হলো গ্রানামগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করা, অর্থাৎ কোষীয় বস্তু আদান প্রদান করে। এবং এই স্টোমাতে বা সাইটোপ্লাজমের মধ্যে আমরা বৃত্তাকৃতির একটা ডিএনএ অণু দেখতে পারি। এই ডিএনএ অণু না থাকলে ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারত না। এবং আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের মধ্যে আদি প্রকৃতির রাইবোজোম থাকে, যেটাকে বলা হয় 70S রাইবোজোম। এই রাইবোজোমের দুইটা সাব ইউনিট আছে, একটা হলো 50S আর একটা হলো 30S, যা প্রোটিন উৎপাদনে সাহায্য করে থাকে। তাহলে ক্লোরোপ্লাস্ট যদি 3 মার্কের জন্য আসে এতটুকু লিখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা এখন যেটা শিখব সেটা হলো কোয়ান্টোসোম। তোমরা জানো যে এটা একটা থাইলাকয়েড। থাইলাকয়েডের অন্তঃমেমব্রেনে আলোক শোষণকারী পিগমেন্ট থাকে। যেমন 1 নম্বরে দিলাম, এটা হলো ক্লোরোফিল অণু। এটা কি? ক্লোরোফিল অণু। দ্বিতীয় নম্বরে এটা দিলাম ক্যারোটিন। এটা কি? ক্যারোটিন। তৃতীয় নম্বরে দিলাম হলো জ্যান্থোফিল। চতুর্থ নম্বরে দিলাম হলো ফাইকোসায়ানিন। দেখো কোয়ান্টোসোম কাকে বলে, এটা 2 মার্কের জন্য আসে। তাহলে থাইলাকয়েডের অন্তঃমেমব্রেনে আলোক শোষণকারী পিগমেন্ট থাকে। ক্লোরোফিল অণু, সেটা ক্লোরোফিল এ হতে পারে, বি হতে পারে, ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, এগুলো থাইলাকয়েডের অন্তঃমেমব্রেনের মধ্যে দেখতে স্ফটিকাকার দানার মতো। এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েডের অন্তঃমেমব্রেনে যে আলোক শোষণকারী পিগমেন্টগুলো থাকে, যেমন ক্লোরোফিল এ, ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, এগুলো দেখতে স্ফটিকাকার দানার মতো লাগে। এই আলোক শোষণকারী পিগমেন্টকে একসাথে বলা হয় কোয়ান্টোসোম। কি বলা হয় এটাকে? কোয়ান্টোসোম। তাহলে কোয়ান্টোসোম কাকে বলে? তাহলে বলবো যে থাইলাকয়েডের অন্তঃমেমব্রেনে আলোক শোষণকারী পিগমেন্ট ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, এগুলো দেখতে স্ফটিকাকার দানার মতো লাগে, আর এগুলোকে একসাথে বলা হয় কোয়ান্টোসোম। এখন দেখো ক্লোরোপ্লাস্টের কাজ। তোমরা তো জানোই যে ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি জাতীয় খাদ্য উৎপাদন করে? শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে জৈবিক শক্তিতে পরিণত করে। নিজের প্রয়োজনে সে কি কাজ করে থাকে? প্রোটিন সংশ্লেষণ করে থাকে। তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? রাইবোজোম থাকে। ও নিজের প্রয়োজনে প্রোটিন সংশ্লেষণ করে থাকে এবং সূর্যালোকের সাহায্যে এডিপি থেকে কি উৎপাদিত হয়? এটিপি উৎপাদন করে থাকে। দেখো এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো প্লাস্টিড কাকে বলে। একটা কোষের মধ্যে যত অঙ্গাণু আছে, এটা কি? নিউক্লিয়াস। এটা কি? কোষ গহ্বর। এটা কি? ক্লোরোপ্লাস্ট। এবং এটা গোলজি বডি। এটা কি? কোষীয় কঙ্কাল। এটা কি? লাইসোজোম। যত অঙ্গাণু আছে, একটা কোষের মধ্যে যত অঙ্গাণু আছে
সকল অঙ্গাণুই ক্ষুদ্র, তার মধ্যে বৃহত্তম কোনটি? প্লাস্টিড। কোনটা? প্লাস্টিড। তাহলে প্লাস্টিড হলো তোমার স্বল্প সাইটোপ্লাজমস্থ স্ট্রোমা এবং গ্রানাম সমৃদ্ধ সর্ববৃহৎ ক্ষুদ্র অঙ্গাণুটির নাম হলো প্লাস্টিড। এই প্লাস্টিডকে দুইটা ভাগে ভাগ করা হয় বর্ণের উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে? বর্ণ। বর্ণের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো বর্ণযুক্ত আর একটা হলো বর্ণহীন। মনে রাখবা সবসময়ের জন্য, বর্ণহীন বললেই লিউকো, লিউকো শব্দটা বাবা, লিউকো, লিউকো শব্দের অর্থই হলো বর্ণহীন। তাহলে বর্ণহীন প্লাস্টিডের আর একটা নাম হলো লিউকোপ্লাস্ট। এর আর একটা নাম কি? লিউকোপ্লাস্ট। বর্ণযুক্ত, বর্ণযুক্তকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, যেগুলো রঙিন হয়ে থাকে, সেগুলো কি হয়ে থাকবে? রঙিন। যেগুলো রঙিন হয়ে থাকে সেগুলোকে বলা হয় ক্রোমোপ্লাস্ট, আর যেগুলো সবুজ বর্ণের সেগুলোকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। তাহলে রঙিন বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্ট, আর সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। রঙিনগুলো তোমাকে মনে রাখতে হবে এমসিকিউর জন্য। 1 নম্বরে রোডোপ্লাস্ট কোন বর্ণ ধারণ করে? লাল। ফিওপ্লাস্ট বাদামি বর্ণ। জ্যান্থোপ্লাস্ট হলুদ বর্ণ। ক্যারোটিনোপ্লাস্ট কমলা বর্ণ। এখন যদি তোমার এমসিকিউতে আসে যে গাজরের মধ্যে কোন পিগমেন্টটা থাকে, তাহলে কি বলবা? ক্যারোটিনোপ্লাস্ট। যদি তোমার আসে যে সরিষার ফুল হলুদ হয় কেন, তাহলে এর মধ্যে কি থাকে? জ্যান্থোপ্লাস্ট থাকে। যদি বলে বাদামের আবরণের রং বাদামি হয় কেন, তাহলে এর মধ্যে কি আছে? ফিওপ্লাস্ট আছে। এবং যদি আসে শিমুল ফুলের রং কেন লাল হয়, তাহলে এর মধ্যে কি আছে? রোডোপ্লাস্ট আছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে 100% দিয়ে লিখে রাখো, লিউকোপ্লাস্ট। এটা 3টা উদাহরণ মনে রাখতে হবে। দেখো, লিউকোপ্লাস্টকে 3টা ভাগে ভাগ করা হয়। লিউকোপ্লাস্ট কোন খাদ্যগুলোকে সঞ্চয় করে রাখে? 1 নম্বরে অ্যামাইলোপ্লাস্ট, এরা শ্বেতসার অথবা শর্করা জাতীয় খাদ্যকে সঞ্চয় করে। এবং অ্যালিউরোপ্লাস্ট, এরা প্রোটিন জাতীয় খাদ্যকে সঞ্চয় করে। কোন জাতীয় খাদ্যকে সঞ্চয় করে? প্রোটিন জাতীয়। ইলাওপ্লাস্ট কোন জাতীয় খাদ্যকে সঞ্চয় করে? স্নেহ পদার্থ জাতীয় খাদ্যকে সঞ্চয় করে। দেখো, বর্ণহীন প্লাস্টিড আবার 3 প্রকার। অ্যামাইলোপ্লাস্ট তাহলে কোন জাতীয়? শ্বেতসার। এখানে মনে রাখবা আলু, উদাহরণ কি? আলু। অ্যালিউরোপ্লাস্ট কোন জাতীয় খাদ্যকে সঞ্চয় করে? প্রোটিন। তাহলে মনে রাখবা ভুট্টার বীজ। কি মনে রাখবা? ভুট্টার বীজ, ভুট্টার বীজ। এরপরে দেখো, ইলাওপ্লাস্ট কোন জাতীয় খাদ্যকে সঞ্চয় করে? লিপিড জাতীয়। এর উদাহরণ মনে রাখতে হবে সূর্যমুখী বীজ। সূর্যমুখী বীজের মধ্যে আমরা পাবো হলো ইলাওপ্লাস্ট। দেখো, এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হলো আকৃতি। কি? আকৃতি। একটা ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন হয়ে থাকে খুব ভালো করে মাথায় নিবা। দেখো, আমি এখানে চোখের লেন্স নিয়ে এসেছি। দেখো, চোখের লেন্স নিয়ে চলে এসেছি। দেখো, উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই ক্লোরোপ্লাস্টের আকৃতি হয়ে থাকে লেন্সের মতো। কিসের মতো? লেন্সের মতো। এছাড়া নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ আছে সেখানে ক্লোরোপ্লাস্টের আকৃতি বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। দেখো, এখানে একটা কৌশল দিয়ে মনে রাখা যায়। জেলে তারেক সাপের গলায় আংটি পেল। দেখো, জেলে দিয়ে জালিকাকার, উদাহরণ হবে অডোগোনিয়াম। তারেক তারকাকার, জিগনেমা। সাপের মতো সর্পিলাকার, পেঁচানো, স্পাইরোগাইরা। গলায় গোলাকার, পিতোফোরা। আংটি আকৃতির অথবা গার্ডুল আকৃতির, এটা হবে উলোথ্রিক্স। কি হবে? উলোথ্রিক্স। এবং পেয়ালা আকার, এটা হবে ক্লামাইডোমোনাস। দেখো, বারবার করে এখান থেকে এমসিকিউ এসেছে। তাহলে যদি আসে অডোগোনিয়ামের আকৃতি কেমন? জালিকা আকার। জিগনেমা কেমন? তারকা আকার। স্পাইরোগাইরা সর্পিলাকার, পিতোফোরা গোলাকার, উলোথ্রিক্স আংটি গার্ডুল আকৃতির, আর ক্লামাইডোমোনাস পেয়ালা আকৃতির। দেখো,
আমি তোমাদের আরেকটু কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো ক্রোমোপ্লাস্ট। তাহলে রঙিন প্লাস্টিডকে আমরা কি বলবো? ক্রোমোপ্লাস্ট। আর এই ক্রোমোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ এগুলোতে পাওয়া যায়। আর এই ক্রোমোপ্লাস্টের কাজ হলো এরা রঙিন হয় বলে পরাগায়নে সাহায্য করে। আর ক্লোরোপ্লাস্ট এটা সবুজ বর্ণের প্লাস্টিড, যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্ট এটা কি? বর্ণহীন। এটা কোথায় পাওয়া যায়? এটা কোথায় পাওয়া যায়? খুব ভালো করে মাথায় নিবা, যেখানে সূর্যের আলোটা পৌঁছায় না, অর্থাৎ মাটির নিচেই। তাহলে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেই প্লাস্টিডগুলো মূলত হয়ে থাকে লিউকোপ্লাস্ট। তবে এই লিউকোপ্লাস্টের মধ্যে তোমাকে একটা উদাহরণ ব্যতিক্রম এটা মাথায় রাখতে হবে, সেটা মাটির নিচে পাওয়া যায়, কিন্তু এটা ক্রোমোপ্লাস্ট, গাজর। এটা কি? গাজর। তাহলে গাজর এটা মাটির নিচে থাকলেও এদের মধ্যে যে রঞ্জক পদার্থ আছে সেটা হলো ক্যারোটিনোপ্লাস্ট, যার কারণে এটা কোন বর্ণের হয়ে থাকে? কমলা বর্ণের হয়ে থাকে। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা ক্লোরোপ্লাস্ট বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম।